বাংলাদেশে অনেকগুলা কঠিন ঘটনা ঘটেছে। হত্যা কে করছে, ঘটনা কিভাবে হয়েছে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় ছিল তখন। রাজনৈতিক সরকারের কাছে আমার এই এক্সটার্নাল, ইন্টারনাল ২ টা সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। সুতরাং এখন এই নির্বাচনের আগে আমার দেশটার এখন সার্বভৌমত্ব বলতে কিছু নাই। রাষ্ট্র কোনটা? রাষ্ট্র আপনাকে মিনিমাম ৩ টা নিরাপত্তা দিবে। এই ৩ টা সবচেয়ে বেশি আক্রান্ত হইছে নির্বাচিত সরকারের অধীনে। মানুষ বলে নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিদের কাছে রাষ্ট্র নিরাপদ। এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ না, এটা তো ঐতিহাসিক সত্য। এখন ঐতিহাসিক সত্য বলতে পৃথিবীর সব দেশে গণতান্ত্রিক দেশ যেগুলো, সেগুলো তো সবসময় নির্বাচিত প্রতিনিধির কাছে দেশ থাকবে, এটি স্বাভাবিক। এখন আপনি আমি যেমন একটা গণতন্ত্র মনা মানুষ, আমিও চাই একটা সুন্দর নির্বাচন হোক। সেই নির্বাচন হওয়ার পর নির্বাচনে যে দলটা জয়ী হবে তারা ক্ষমতায় যাক, ক্ষমতায় গিয়ে দেশ চালাক। অফকোর্স আমি চাই, কিন্তু আমার তো অভিজ্ঞতা আছে। আমি তো পৃথিবীর অন্য দেশের সাথে মিলাবো পরে, আগে তো আমার নিজের দেশটাকে মিলাবো। আমি এই দেশের আবহাওয়ায় বড় হইছি, এই দেশের রাজনীতির মধ্য দিয়ে আমি হাঁটি, সকালে বিকেলে বাসার থেকে বেরোয় কর্মক্ষেত্রে যাই, সেখান থেকে বাসায় ফিরি, অন্যান্য জায়গায় যাই। এটা কিন্তু আমি রাজনীতির আবহাওয়ার মধ্যে ঘুরে তারপরে বাসায় যাই। এই যে রাজনৈতিক আবহাওয়ার মধ্যে ঘুরে বাসায় যাই, তাতে আমার কাছে মনে হয়েছে আমরা অতীত যে সমস্ত কর্মকাণ্ড দেখছি, তাতে রাজনৈতিক দলের কাছে দেশ থাকলেই যে নিরাপদ, এখানে আমার একটা প্রশ্ন মার্ক, কোশ্চেন মার্ক চলে আসে। আমাদের দেশে আমি যদি বলি ব্যক্তিগতভাবে, আমি মোটামুটি ধরতে পারেন আপনি ১, ২, ৩, ৪ ধরনের সরকার আমি দেখেছি। ৪ ধরনের না, ৩ ধরনের বলতে পারেন। একটা হলো সামরিক সরকার, এটা এক ধরন। তারপর হলো রাজনৈতিক দলের সরকার, এটা একটা ধরন। আর সরকার, সামরিক বাহিনীর নেপথ্যে থেকে আর একটা সরকার, সেটা যেমন ধরেন জিয়াউর রহমান সাহেব সামরিক শাসন দিচ্ছেন, এটা সামরিক সরকার। এরশাদ সাহেবের সামরিক সরকার। কিন্তু 111-এর সরকারটা সামরিক সরকার না, সেটা 111-এর সরকার সামরিক বাহিনী তার নেপথ্যে ছিল। আর তারপরে যে 24-এরটা আসি, সেখানে এক মানে শুরুতে মনে হয়েছিল যে সিভিল গভর্নমেন্ট, পাশে সামরিক বাহিনী আছে, কিন্তু সময়ের ব্যবধানে মনে হইলো যেটা না, পিওর একটা সিভিল সরকার বসছে, বাট তারা রাজনৈতিক নয়। এই সরকারগুলো আমরা ফেস করছি। এখন আসেন, আমার দেখা সেই এরশাদের পরের থেকে যদি দেখি, আর অতীতে গেলাম না, সেখানে আমি দেখছি যে বাংলাদেশে অনেকগুলা কঠিন ঘটনা ঘটেছে। যেমন ধরেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, রমনা বটমূলে হামলা, 10 ট্রাক অস্ত্রের হামলা, 10 ট্রাক অস্ত্রের যে মামলা হয়েছে। তারপরে যদি আপনি ধরেন এরকম সাগররণীর মতো আলোচিত হত্যা, কিংবা আয়নাঘর, কিংবা ক্রসফায়ার, কিংবা 57 জন সেনা অফিসার হত্যা, কিংবা কানসার্টে বিদ্যুতের দাবিতে 26 জন নিরীহ লোকরে হত্যা। হত্যা কে করছে, ঘটনা কিভাবে হয়েছে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, সবই কিন্তু সিভিল সরকারের সময়। রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় ছিল তখন কোনো, এই যে সামরিক সরকারগুলা বললাম, 111 বললাম, ইভেন ইউনুস, এরকম কোনো ঘটনা ঘটে নাই। তাহলে তাহলে আপনি সেইভাবে যদি মূল্যায়ন করেন, আমি কি করে নিশ্চিত হই পিছনের যে অভিজ্ঞতা তার থেকে, পিছনের অভিজ্ঞতা আমি কেমনে নিশ্চিত হব সামনে সিভিল সরকারে রাজনৈতিক দলের কাছে ক্ষমতাটা গেলেই একেবারে আমরা 100% নিরাপদ হব? এর নিশ্চয়তাটা কোথায়? নিশ্চয়তা কোথায়? আমি তো পাই নাই। আমি পাইলে বলতাম। আপনি আমাকে জবাব দেন না, আমি যে কথাগুলো বললাম এগুলা কোন সরকারের সময় হয়েছে? আপনি একটা দেশের সার্বভৌমত্ব 2টা ফর্মে থাকে, একটা হলো এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল সার্বভৌমত্ব কোনটা? আমি বাহিরদের আক্রমণ বা বাহির থেকে অনুপ্রবেশ। আপনি ধরেন 10 লক্ষ রোহিঙ্গা ঢুকছে কখন? কোনো সামরিক সরকারের সময়? শেখ হাসিনা সরকার তখন ক্ষমতায়, সেটা 2017 সালে তারা ঢুকছে, সেটা তো রাজনৈতিক সরকার। তারপরে যদি আসেন 25শে ফেব্রুয়ারি যে 57 জন সেনা অফিসার হত্যা হইল, ওটা বললাম রোহিঙ্গা প্রবেশটা কিন্তু এক্সটার্নাল সার্বভৌমত্ব, মানে বাহির থেকে আমার সার্বভৌমত্ব নষ্ট, তার প্রমাণ। ইন্টারনাল, আপনার 57টা সেনা অফিসার কি কারণে মরল? বলে অপারেশন ডাল ভাতের নামে। এটা কি যেদিন ঘটনাটা ঘটছে সকাল 9টায় প্ল্যান হয়েছে আর 9:30 তাকে মারছে? অফকোর্স না। এটা প্ল্যান ছিল, মারবে, কারা মারবে সেটা সেকেন্ডারি। কিন্তু আমার দেশে যে ডিজিএফআই আছে, তার কাজটা এগুলো দেখা। রোহিঙ্গা প্রবেশ করতে চাইতেছে, এটাও যেমন উনি দেখবেন, সেনা অফিসার হত্যা হইতে পারে সেটাও দেখার দায়িত্ব তাদের ছিল। তার মানে কি, রাজনৈতিক সরকারের কাছে আমার এই এক্সটার্নাল, ইন্টারনাল 2টা সার্বভৌমত্ব নষ্ট হয়েছে।
স্বাধীন দেশে আপনি একটা লোকের আয়নাঘরে রাখবেন, আপনাকে কোন আইন পারমিট করে? আপনি বলেন না, একটা আইন দেখান আমাকে। ক্রস ফায়ার দিয়ে দিবেন, কোন আইন বলে? রাষ্ট্র যখন প্ল্যান করে র্যাব বানায় যে এরা প্রয়োজনে ক্রস ফায়ার দিবে, রাষ্ট্রকে এই অনুমতি কে দিছে? তার মানে হচ্ছে এগুলা সিভিল গভর্নমেন্ট করেছে। এবং আমরা সেই সিভিল গভর্নমেন্ট বলতে একেবারে রাজনৈতিক দলীয় সরকার যারা, তারা থাকাকালীন এটা হইছে। সুতরাং এখন এই নির্বাচনের আগে আমার দেশটার এখন সার্বভৌমত্ব বলতে কিছু নাই। তাহলে নির্বাচনের আগে আপনার দরকার একটা দেশ, দেশ আমার আছে, কিন্তু দেশটাকে রাষ্ট্র বানাতে হবে। রাষ্ট্র কোনটা? রাষ্ট্র আপনাকে মিনিমাম 3টা নিরাপত্তা দিবে। আরো ব্যাপক অর্থ আছে, কিন্তু আমি খুব সংক্ষেপে বলি। ব্যক্তি, আমার মানুষ, এখানে শুধু মানুষ না, পশুও, পশুকেও নিরাপত্তা দিতে হবে, যার জন্য পশুপালন প্রাণী, মন্ত্রণালয় আছে। পশুপালন মন্ত্রণালয় আছে না? পশু যদি প্রাণী তেলাপোকা, সম্পদ, পশু ইঁদুর, প্রাণী। বিড়াল, কুকুর এগুলো নিয়ে না ভাবতাম আমি, তাহলে আমার পশুপালন মন্ত্রণালয় কেন? এরা কাজটা কি? পশুওয়ালা কি আমাকে নিয়ে ভাববে? তাহলে মানুষ এবং প্রাণীর জানের নিরাপত্তা। নিরাপত্তা দিতে হবে, তাদের সম্পদের নিরাপত্তা দিতে হবে, 2টা। 3, তাদের স্বাধীন চলাফেরার নিরাপত্তা। এই 3টা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নির্বাচিত সরকারের অধীনে। কথা বলার স্বাধীনতা নাই। আপনি আয়নাঘরে রাখাটা তো আমার স্বাধীন চলাফেরার স্বাধীনতা নষ্ট করলেন। আপনি বলেন একজন ভদ্রলোক সেনা অফিসার দীর্ঘ 25 বছর সার্ভিস দেওয়ার পর, সেখানে চৌকস অফিসার হিসেবে বেরোয় আসার পর একজন গেল আয়না ঘরে, 6 বছর সেখানে থাকলো, আরেকজনকে বলা হইলো ক্যান্টনমেন্টে তাকে প্রবেশ নিষেধ করে দিল। এটা কোন স্বাধীনতা? এটা কি রাষ্ট্রের সেই অধিকার আছে? সেজন্য আমি বলছি আগে দেশটাকে রাষ্ট্র বানান। সুতরাং আমি 100 ভাগ নির্বাচনের পক্ষে।